আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওপেন কোর্স কেমিস্ট্রি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার লেকচার। আজকের ক্লাসে আমরা দেখব বোর রেডিয়াসের উপরে। বোর রেডিয়াস কিভাবে বের করতে হয়, কিভাবে ম্যাথ করতে হয়, একদম খুঁটিনাটি সবকিছু আজকের ক্লাসে দেখব। আজকের এই লাইভ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কেননা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের এই বোর রেডিয়াসে অনেকগুলো কনফিউশন আছে। আজকের এই বোর রেডিয়াস আমরা উইথাউট কনফিউশন, যত কনফিউশন আছে ইনশাআল্লাহ সবগুলো কনফিউশন ক্লিয়ার করব। সো তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা খুব দ্রুত বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে সবাই খুব দ্রুত ক্লাসে চলে আসতে পারে এবং সব কিছু ঠিক আছে কিনা জানাও, আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা এসেছি, যেই ক্লাসে স্টুডেন্টের অনেক বেশি কনফিউশন থাকে, যেই টপিকের উপরে, যেই ডিসকাশনের উপর স্টুডেন্টের অনেক বেশি কনফিউশন থাকে, ওই টপিকের উপর আজকের লাইভ ক্লাস, ঠিক আছে? স্টুডেন্টদের অনেক বেশি কনফিউশন এই টপিকের উপরে, সেটা হচ্ছে বোর রেডিয়াস নির্ণয় করা। সো বোর রেডিয়াস নির্ণয় করার অনেক বেশি কনফিউশন, আজকে ইনশাল্লাহ সবগুলা কনফিউশন দূর হয়ে যাবে। সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত লাইভ ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে থাকো বিভিন্ন গ্রুপে, যাতে করে সবাই চলে আসতে পারে। আমরা একটু সময় নিব যাতে সবাই চলে আসতে পারে। আচ্ছা, সো তোমরা যারা আসা শুরু করেছো, আজকের লাইভ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা আজকের ডিসকাশন হচ্ছে বোর রেডিয়াস, বোর ব্যাসার্ধ নির্ণয়। এই টপিকে প্রত্যেকটা পয়েন্টে রন্ধ্রে স্টুডেন্টদের সমস্যা, কনফিউশন, কনসেপ্টগুলা ক্লিয়ার না, ম্যাথ করতে গেলে ধরা, কনসেপ্ট ক্লিয়ার না, ম্যাথ করতে গেলে ধরা। আজকে ইনশাল্লাহ লাইভ ক্লাসে এই কনফিউশনগুলো দূর করা হবে। সো খুব ইম্পর্টেন্ট আজকের লাইভ ক্লাসটা। তোমরা যারা এসেছো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো এবং শেয়ার করে ফেলো। তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে করে সবাই চলে আসতে পারে। আমরা 30 সেকেন্ডের মধ্যে আজকে লাইভ ক্লাসটা শুরু করছি। সো তোমরা যারা ওপেন কোর্স কেমিস্ট্রিতে নিয়মিত ক্লাস করছো বা তোমরা যারা নতুন আছো, তোমাদেরকে বলে দিই, আমাদের এই ওপেন কোর্স কেমিস্ট্রিতে আমরা ফুল কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা একদম 100% ভালোভাবে তোমাদেরকে শেষ করাবো। 100% ভালোভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা শেষ করাবো এবং কোনো টপিক একদম কোনো কনফিউশন থাকবে না। 100% ভালোভাবে আমরা কথা দিচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমাদেরকে শেষ করাবো, এবং এটা সম্পূর্ণ একটা ফ্রি ওপেন কোর্স। ওকে, আচ্ছা, তো আমাদের বিগত দুটি লেকচারে আমরা যা পড়িয়েছি সেটা একটা শর্ট রিভিউ দিয়ে আজকের ক্লাসে চলে যাব। সো তোমরা যারা আসা শুরু করেছো সবাই এনশিওর করো আজকের লাইভ ক্লাসটা সবগুলো গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা, এবং আজকের লাইভ ক্লাসে তোমার সকল ফ্রেন্ডকে মেনশন করা হয়েছে কিনা, এটা এনশিওর করো। তারপরে আমরা লাইভ ক্লাসটা শুরু করছি। সো তোমরা আজকে লাইভ ক্লাসটা খুব বেশি শেয়ার করবে, যত বেশি শেয়ার হবে তত বেশি ছড়িয়ে যাবে। আমাদের স্লোগান একটাই, সবার জন্য শিক্ষা, 56,000 বর্গমাইল ছড়িয়ে যাক, ঠিক আছে? সো ওপেন কোর্স সবার জন্য, সারা বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যেন আমাদের কি একদম ফ্রিতেই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় বুঝতে পারে, সেই জন্য আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকবে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার। সো অবশ্যই তোমাদের দায়িত্ব হবে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়া, যত বেশি পারো শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ ক্লাসে। খুবই ইম্পর্টেন্ট টপিক, আজকের ডিসকাশন খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টপিকের প্রত্যেকটা রন্ধ্রে স্টুডেন্টদের বেসিকে সমস্যা থাকে। ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে স্টুডেন্টদের আর কোনো বেসিকে সমস্যা থাকবে না। ওকে ভাইয়া, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের প্রথমেই বলে রাখি, আমাদের লাইভ ক্লাসের প্রথম যে কথা সেটি হচ্ছে স্টেপ 1, নিয়ত ঠিক করা। আমরা প্রথমেই আমাদের নিয়তটাকে ঠিক করে নিই, কেননা নিয়তের উপরে পুরো ক্লাসটার বরকত বা আউটপুট ডিপেন্ড করছে। তোমার নিয়ত ঠিক তো তুমি ক্লাসের আউটপুট পাবে, তোমার নিয়ত ভুল তো তুমি ক্লাসের আউটপুট পাবে না, ক্লাসটা করে তোমার ওয়েস্ট হবে। আমাদের নিয়ত হবে পুরো ক্লাসটা আমরা করব 100% মনোযোগ দিয়ে, একটা কথাও যেন মাটিতে না পড়ে। ভাইয়ার মুখের একটা কথাও মাটিতে পড়তে দিব না, আমি যাই বলবো প্রত্যেকটা খাতায় লিখে ফেলবে সাথে সাথে, এবং ক্লাস শেষে ওই নোটটা শেয়ার করে দিবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট নিয়ত ঠিক করে নিই আমরা। ইনশাল্লাহ আমরা আমাদের আজকে সম্পূর্ণ ক্লাসের প্রত্যেকটা কথা যেন মাথায় নিতে পারি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ত। 100% আজকের ক্লাস থেকে আমরা কি নিব? আউটপুট নিব। এটা হচ্ছে আমাদের নিয়ত ঠিক তো সব ঠিক। দিল, এ হচ্ছে দিল, দিল বড় জিনিস, যার দিল স্বচ্ছ তার সব স্বচ্ছ। ওকে, তাহলে শুরু করি ভাইয়া।
আমাদের প্রথম ক্লাসে তোমাদেরকে চ্যাপ্টার 2 কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এর চ্যাপ্টার ম্যাপটা দিয়েছি। সেই চ্যাপ্টার ম্যাপের মধ্যে ছিল প্রথমে পরমাণু মডেল। পরমাণু মডেলে আমরা কথা বলেছি প্রথম দিন রাদারফোর্ডের পরমাণু মডেল, দ্বিতীয় দিন আমরা কথা বলেছি বোর পরমাণু মডেল, আর আজকে তৃতীয় দিন। আজকে আমরা কথা বলবো বোর পরমাণু মডেলের সাহায্যে কিভাবে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। আমাদের জানার খুবই ইচ্ছে, ভাইয়া পরমাণু দেখেছেন না দেখি নাই? আহারে, পরমাণু দেখেন নাই না দেখি নাই? আহারে, আচ্ছা ভাইয়া বলেন তো পরমাণু কেমন? আরে দেখি নাই তো কেমনে বলবো পরমাণু কেমন? এই যে পরমাণু আমরা কেউ দেখি নাই, সো পরমাণুর সাইজ কতটুকু এটাই আমরা জানি না। একটা পরমাণুর সাইজ কতটুকু, একটা পরমাণু কতটা বড় কতটা ছোট আমরা জানি না। তো আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানতে পারবো পরমাণুর রেডিয়াস কত। পরমাণুর রেডিয়াস জানতে পারলে পরমাণু কত বড় সেটা আইডিয়া করতে পারবো। আজকের ক্লাস আমরা আইডিয়া করতে পারবো পরমাণুর রেডিয়াস কত, কিভাবে পরমাণুর রেডিয়াসটা বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, সো দেখো একদম সহজ। আমি একটা কথা বলি, কেমিস্ট্রি খুবই সহজ, এত কঠিন করে পড়ার কিছু নেই, একদম সহজ। দেখো একদম সহজ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এটাতে এই টপিকে স্টুডেন্টের খুবই সমস্যা, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বেসিকের সমস্যা এই টপিকের উপরে। সো পুরো ক্লাসটা ভালো করে করবে। দেখো শুরু করছি, বিসমিল্লাহ। ওকে, তাহলে রেডিয়াস, পরমাণুর রেডিয়াস সমান হবে মামা স্কোয়ার ডিভাইডেড বাই মামি। উপরে মামা নিচে মামি, মামিকে নিচে মামাকে উপরে রাখবা, ঠিক আছে? তাহলে মামাকে কই রাখতে হবে? মামাকে উপরে রাখতে হবে, আনালে তো হবে না। তাহলে মামা উপরে থাকবে, মামি নিচে থাকবে। তাহলে মামা স্কোয়ার ডিভাইডেড বাই মামি, মামা স্কোয়ার ডিভাইডেড বাই মামি, এটাই হচ্ছে রেডিয়াস। আজকের ক্লাসের পড়া এটাই শেষ, আজকের ক্লাসটা শেষ। আজকে কি পড়াবো? ব্যাসার্ধ পড়াবো। ব্যাসার্ধ কত? মামা স্কোয়ার ডিভাইডেড বাই মামি। মামা স্কোয়ার ডিভাইডেড বাই মামি মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? মামা স্কোয়ার ডিভাইড বাই মামি। মামার নাম কি ভাইয়া? ভাইয়া মামার নাম কি? মামার নাম হচ্ছে বোর। মামার নাম হচ্ছে বোর, বোর স্কোয়ার। আর মামির নাম কি? মামির নাম হচ্ছে জিম। মামির নাম কি? জিম। মিম না, মিম না। মিম রাখতে চেয়েছিলেন কিন্তু নানা কি করেছেন? নানা ওই যে মামির যে নানা, মামির নানা জিম রেখে দিয়েছেন। তাহলে মামার নাম হচ্ছে বোর, মামির নাম হচ্ছে জিম। বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম, এটাই হচ্ছে ব্যাসার্ধ। বুঝি নাই কি বলছেন, কিছুই বুঝি নাই। ব্যাসার্ধ মানে উপরে মামা স্কোয়ার নিচে মামি, বোর স্কোয়ার বাই জিম। বুঝি নাই, রহস্য। এটাই হচ্ছে আজকের ক্লাসের রহস্য। আমরা এই রহস্যটা উদ্ঘাটন করব আজকে। সম্পূর্ণ ক্লাসটা করার পরে তুমি বুঝতে পারবে এই জিনিসটার রহস্যটা কি। আর যখন এই জিনিসটার রহস্য বুঝতে পারবে তখন দেখবে তোমার কাছে কেমিস্ট্রি কত সোজার আগে। তখন দেখবে পরমাণু, এই যে রেডিয়াস মনে রাখা একদম সহজ, বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম। তাহলে এটা কিভাবে এসেছে সেটা বোঝার জন্য পুরো ক্লাসটা থাকতে হবে। তাহলে বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম। তাহলে সবাই একবার বলে ফেলো আমাকে, ব্যাসার্ধ মানে কি? বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম। মামা স্কোয়ার ডিভাইড বাই মামি, মামার নাম বোর। তাহলে বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম, বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম, বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটা কিভাবে এসেছে সেটাই আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তো তার আগে আমাদেরকে একটা প্রি বেসিক লাগবে। এই জিনিসটা দেখানোর আগে একটা আগে থেকে জানা থাকতে হবে। সেই টপিকের নাম হচ্ছে একক কনভার্সন। সো একক কনভার্সনটা আমাদেরকে জানতে হবে। কেমিস্ট্রির এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল কনসেপ্টে আমাদের যে জায়গায় সমস্যা হয় সেটা হচ্ছে একক কনভার্সনে। আমরা এককগুলোকে কনভার্ট করতে পারি না, এখানে একক নিয়ে ঝামেলা হয়। সো তোমাদেরকে প্রথমেই একক কনভার্সনটা শেখাবো। একক কনভার্সনটা তোমাদেরকে শিখতে হবে। সো দেখো একক কনভার্সনে আমরা 4 জনের একক কনভার্সন করব। চার্জ, দূরত্ব, বল, শক্তি। কয়জন? 4 জন। কয়জন? 4 জন। চার্জ, দূরত্ব, বল, শক্তি। প্রথমে আসো, আমরা জানি 2 ধরনের একক আছে নরমালি, এসআই একক, সিজিএস একক। এসআই একক মানে হচ্ছে মেইন এককটা, আর সিজিএস একক মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আমরা দেখব এসআই এককে কি হচ্ছে, সিজিএস এককে কি হচ্ছে। ওকে, ঠান্ডা মাথায় দেখো। প্রথমে আসো, সহজ দিয়ে শুরু করি। দূরত্বের একক এসআই একক হচ্ছে মিটার, আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। আমরা পাশে লিখে দিব 1 মিটার সমান কত সেন্টিমিটার, সেটা 100 সেন্টিমিটার। তার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার।
তাহলে এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। 1 মিটার সমান 10 স্কয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, এবার আসো চার্জের একক। চার্জের একক কুলম। চার্জের একক কি? কুলম। তাহলে 1 কুলম, আর 1 কুলম সমান কি হবে? 1 কুলম সমান হবে, সিজিএস একক হচ্ছে ই এস ইউ। ই মানে ইলেকট্রো, এস মানে স্ট্যাটিক, ইউ মানে ইউনিট। তাহলে কি পাচ্ছি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ। ইএসইউ মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা কার একক? সিজিএস একক। কার? চার্জের। কেউ যদি তোমাকে প্রশ্ন করে চার্জের সিজিএস একক কি? চার্জের সিজিএস একক হচ্ছে ইএসইউ। চার্জের সিজিএস একক হচ্ছে ইএসইউ। কেউ যদি তোমাকে প্রশ্ন করে চার্জের সিজিএস একক কি? চার্জের সিজিএস একক হচ্ছে ইএসইউ। ক্লিয়ার? ওকে ভাইয়া, তাহলে কত ভাইয়া 1 কুলম্ব সমান কত ইএসইউ? 3 × 10⁹। মনে রাখবো কিভাবে? সামনে 3, উপরে 3 এর বর্গ, 3 9 3 9 3 9, তাহলে 3 × 10⁹ ইএসইউ। তাহলে 1 কুলম সমান কত? 3 × 10⁹ ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, সব ঠিক আছে তো? ওকে, এবার আসো বল। দেখো বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আর বলের সিজিএস একক কি? বলের সিজিএস একক হচ্ছে ডাইন। যারা ফিজিক্সে পড়েছো বা পড়ো তাদেরকে ব্যাপারটা বলেছিলাম, দেখা যাচ্ছে এই পাশে। আচ্ছা, তাহলে যারা ফিজিক্সে পড়ো তাদেরকে বলেছিলাম তোমরা জেনে রাখো বলের সিজিএস একক হচ্ছে ডাইন। তাহলে 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। তাহলে বলের সিজিএস একককে কি বলা হয়? ডাইন বলা হয়। বলের সিজিএস একককে কি বলা হয়? ডাইন বলা হয়। তাহলে 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। ঠিক আছে, এবার আছো শক্তি। শক্তির একক কি? শক্তির সিজিএস একক হচ্ছে জুল, আর সরি এসআই একক। আর শক্তির সিজিএস একক কি? শক্তির সিজিএস একক হচ্ছে আর্ক। শক্তির সিজিএস একক কি? আর্ক। তো 1 জুল সমান কত আর্ক? 10⁷ আর্ক। 10⁷ আর্ক। তো এই যে একক কনভার্সনটা তোমাদেরকে দেখালাম, এই একক কনভার্সনটা আমাদের পরবর্তী কনসেপ্টে সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি আবার বলছি, বোর ব্যাসার্ধ নির্ণয়, বোর দিয়ে শক্তির রাশিমালা নির্ণয়। তাহলে ব্যাসার্ধ আর শক্তি, ব্যাসার্ধ আর শক্তি, এই ম্যাথগুলো করতে গেলে একক নিয়ে ঝামেলা হয়। তাহলে আমাদের ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে একক নিয়ে। কোথায় ঝামেলা? ব্যাসার্ধ এবং শক্তি অঙ্ক করতে গেলে একক নিয়ে ঝামেলা। সো এককের ঝামেলাটা আগেই ক্লিয়ার করে রাখলাম। 1 কুলম, এটা হচ্ছে এসআই একক, সিজিএসএ হয়ে যাবে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, 3 × 10⁹। 1 মিটার, সিজিএসএ হবে সেন্টিমিটার, 10 স্কয়ার সেন্টিমিটার। 1 নিউটন, সিজিএসএ হবে ডাইন, 10⁵ ডাইন। 1 জুল, সিজিএসএ হবে আর্ক, 10⁷ আর্ক। তাহলে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একক কনভার্সনের ব্যাপার। সো এই ব্যাপারটা সবাইকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার চলে আসো ভাইয়া, তাহলে আমরা এবার দেখব কিভাবে ব্যাসার্ধ সমান মাম স্কয়ার বাই মামি হয়, অর্থাৎ বোর স্কয়ার ডিভাইডেড বাই জিম হয়। এই ব্যাপারটা এবার তোমাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা পয়েন্টে আমি তোমাকে একেবারে ভেঙে ভেঙে বেসিক দিয়ে দেখাবো। এক ফোঁটাও তোমার কষ্ট করে মুখস্থ করতে হবে না। একটি মুখস্থ সারা জীবনের কান্না। এক ফোঁটাও তোমাকে মুখস্থ করতে হবে না, একটি মুখস্থ সারা জীবনের কান্না। তোমাকে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে দেখাবো, এর পরের লাইন থেকে এর পরের লাইন কিভাবে এসেছে ইনশাল্লাহ। এমনভাবে দেখাবো মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। 100% মনোযোগ দিতে হবে, নিয়ত একেবারে ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো। ওকে, দেখো মাত্র 40 মিনিট, বেশি না, মাত্র 40 মিনিট মনোযোগ দাও, মাত্র 40 মিনিট। দেখো, আচ্ছা তাহলে চলে আসো একদম প্রথমেই, আসো ভালো করে দেখি আমরা। ওকে, আমরা কি করতে যাচ্ছি? পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে যাচ্ছি। সো একটা পরমাণু আঁকবো। পরমাণু বলতেই বুঝাবে নিউক্লিয়াস থাকবে, আর একটা কি থাকবে? কক্ষপথ থাকবে। সো কক্ষপথ থাকবে, এই হচ্ছে কক্ষপথ। কক্ষপথের মধ্যে কে থাকবে? ইলেকট্রন থাকবে। সো ইলেকট্রন আছে। ওকে,
আপাতত আমরা এক ইলেকট্রন চিন্তা করে নিব। তাহলে আপাতত আমরা কয় ইলেকট্রন চিন্তা করে নিব? এক ইলেকট্রন চিন্তা করে নিব। এক ইলেকট্রন চিন্তা করে নিলাম। কেন এক ইলেকট্রন চিন্তা করলেন? কেন? একটু পরেই ব্যাখ্যা করছি। তাহলে আপাতত একটা ইলেকট্রন চিন্তা করে নিলাম। তাহলে এমন একটা পরমাণু নিব যেই পরমাণুতে শুধুমাত্র একটি ইলেকট্রন থাকবে। এমন একটা পরমাণু নিব যেই পরমাণুতে শুধুমাত্র একটি ইলেকট্রন থাকবে। একটি ইলেকট্রন আর নিউক্লিয়াস। ওকে ভাইয়া, এবার চলে আসো। মনে রাখবে যে কোনো বস্তু এই পৃথিবীতে, যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে গেলে, এই পৃথিবীতে যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে গেলেই সে বাইরের দিকে ছিটকে চলে যেতে চায় জড়তার কারণে। জড়তার কারণে, জড়তার কারণে। তাহলে কি বললাম? দেখো, জড়তার কারণে এই পৃথিবীতে কেউ যদি বৃত্তাকার পথে ঘুরতে যায় সে বাইরে ছিটকে চলে যেতে চায়। যেমন ফর এক্সাম্পল, একটা বস্তুকে আমরা সুতায় বেঁধে, এটা হচ্ছে সুতা, সুতায় বেঁধে একটা বস্তুকে ঘোরাচ্ছি, তখন দেখা যাবে বস্তু সবসময় বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইবে, ছিটকে চলে যেতে চায়। আমরা যদি হঠাৎ করে সুতা ছেড়ে দিই বা মাঝখানে কেউ সুতা কেটে দেয়, ছিটকে চলে যায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বস্তু সবসময় ছিটকে চলে যেতে চায়। এটা আরও ভালো বোঝা যায় আমরা যখন বাইক চালাই, হুন্ডা অথবা বাইক চালাই, মোটর বাইক যখন আমরা চালাই, যখন আমরা এভাবে গোল চত্বর পার হই, গোলভাবে টার্ন করি, কোনো একটা গোল চত্বরে যখন আমরা যাই, দেখবা পেছনে যে বসে, তুমি মনে করো বাইক নিয়ে, হুন্ডা নিয়ে একটা গোল চত্বর কি হবে, চক্কর দিবে, তো পেছনে যে বসে সে এরকম কাত হয়ে যায় দেখবা। অথবা সেটা গাড়ির ক্ষেত্রেও হয়, কোনো একটা গাড়ি যখন এরকম করে টার্ন নেয়, একটা বৃত্তাকার পথে ঘুরে, সে এরকম কাত হয়ে যায়, সেরকম ঘুরে যায়। রিক্সার ক্ষেত্রে হয়, রিক্সা যখন হঠাৎ করে ঘুরাই দেয় তখন তুমি এদিকে কাত হয়ে যাও। তাহলে বুঝতে হবে কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে সে বাইরের দিকে কাত হয়ে যায়, বাইরের দিকে ছিটকে চলে যেতে চায়। কি বললাম? কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে গেলে সে বাইরে ছিটকে চলে যেতে চায়। তুমি নিজেও প্র্যাকটিক্যালি দেখতে পারো, তুমি যখন টার্ন নিতে যাবে তুমি বাইরে চলে যেতে চাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে বাইরে যে ছিটকে চলে যেতে চাচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র মানে হচ্ছে সেন্টার, কেন্দ্র বিমুখী মানে হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে, বিমুখী শব্দের অর্থ বাইরের দিকে, আউটওয়ার্ডস, আর বল মানে হচ্ছে টান। তাহলে এই বস্তুকে বাইরের দিকে ছিটকে নিয়ে যেতে চাচ্ছে। বাইরে বলতে কার বাইরে? কেন্দ্রের বাইরে। কেন্দ্রের বাইরেকে কি বলবো? কেন্দ্র বিমুখী বলবো। আর ছিটকে চলে যেতে চাচ্ছে, ছিটকে নিয়ে যাচ্ছে, টান দিচ্ছে, কেন্দ্রের বাইরের দিকে টান দিচ্ছে, সো কি বলবো? কেন্দ্র বিমুখী বল বলবো। তো দেখো, ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরার কারণে সেও কেন্দ্রের বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইবে। এই বলের নাম কি? কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা লিখলাম, কথাটাকে আমরা লিখে দিলাম, দেখো ভালো করে। ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরার কারণে কেন্দ্রের বাইরে ছিটকে চলে যেতে চাইবে, এই বলের নাম কেন্দ্র বিমুখী বল। তাহলে এই বলটা হবে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে দেব, 100% ক্লিয়ার, এক ফোঁটাও ভেজাল থাকবে না, কোনো ভেজাল নাই। তাহলে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরার কারণে বাইরে ছিটকে চলে যেতে চায়, এই বলের নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল। সেটা লিখে দিলাম, ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে গিয়ে কেন্দ্রের বাইরের দিকে ছিটকে চলে যেতে চায়, কেন্দ্রের বাইরের দিকে ছিটকে চলে যেতে চায়, এই বলের নাম কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে? আচ্ছা, এখন ফিজিক্স আমাদেরকে বলে, ফিজিক্সের নিউটনের মেকানিক্স আমাদেরকে বলে কেন্দ্র বিমুখী বলকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হচ্ছে। সিএফ দিয়ে লিখলাম অথবা বাংলায় লিখলাম কেন্দ্র বিমুখী বল, এফ কেন্দ্র বিমুখী। ফিজিক্স আমাদেরকে বলে, নিউটনের মেকানিক্স আমাদেরকে বলে কেন্দ্রমুখী বল কিংবা কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে এম
ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বলের মান অথবা কেন্দ্রমুখী বলের মান। আমরা যারা নিউটনের মেকানিক্স পড়েছি তারা জানি এটা আমাদের বইয়ে আছে, আমি প্রমাণও দিয়েছি। তাহলে হচ্ছে এফ সমান mv স্কয়ার ডিভাইড বাই আর। তো এখন আমার কথা হচ্ছে ভাইয়া ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে গিয়ে বাইরে ছিটকে চলে যেতে চাচ্ছে, কিন্তু ছিটকে তো যাচ্ছে না। তাহলে বুঝতে হবে তাকে বাইরে যেমন টানছে ইলেকট্রন এ জায়গায় স্থির আছে, এ জায়গায় আছে, সে এদিকেও আসছে না ওদিকেও যাচ্ছে না, ওই দিকেও যাচ্ছে না এদিকেও আসছে না। এ কথার অর্থ হচ্ছে তাকে দুই দিকে টানা হচ্ছে, দুইটাই সমান। কোন একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে এবং সে ওই জায়গায় থাকে তাহলে বুঝতে হবে দুইটা বল সমান। তাহলে ওকে এদিকে কেন্দ্রবিমুখী টানছে, এদিকেও নিশ্চয় কেউ টানছে, যার কারণে দুইটা ক্যান্সেল হয়ে ও এ জায়গায় থাকবে, এ জায়গায় থেকে ঘুরবে। তাহলে এদিকে টানছে কেন্দ্রবিমুখী বল, তাহলে কেন্দ্রের দিকে নিশ্চয়ই কেউ টানছে। এমন একজন গডফাদার আছে যিনি কেন্দ্রের দিকে টানছে, ওনার নাম কি দেখো, এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ। কারণ আমরা জানি নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন থাকে, প্রোটন পজিটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করে, আকর্ষণ করে। কার দিকে? পরস্পরের দিকে। এই যে তাহলে আকর্ষণ করবে। আকর্ষণ বলটাকে কি বলি? কুলম্ব বল বলি। 9-10-এ পড়ে এসেছি কুলম্ব বল, কুলম্ব তড়িৎ বল। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যে আকর্ষণ বল সেটাকে বলি কুলম্ব বল। তাহলে নিশ্চয় কেন্দ্রের দিকে কে টানছে? কুলম্ব বল টানছে। এবং বস্তু যেহেতু এই জায়গায় আছে, ইলেকট্রন যেহেতু এই জায়গায় আছে, তাহলে কেন্দ্রবিমুখী বল আর কুলম্ব বল কি সমান? কেন্দ্রবিমুখী আর কুলম্ব সমান। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি ফাইনাল এফ কুলম্ব সমান এফ কেন্দ্রবিমুখী সেন্ট্রিফিউগাল। তোমাদের বইয়ে ভুল করে লিখেছে কেন্দ্রমুখী, কেটে দিও বই আজকে, এটা ভুল ছিল, এটা কেন্দ্রবিমুখী। অনেকে বলে কেন্দ্রবিমুখী বল নাই, ওইটাও ভুল কথা। কেন্দ্রবিমুখী বল 100% আসে, ঠিক আছে, প্রমাণও দিয়েছি কিভাবে আছে সেটা। ওকে দেখো তাহলে এফ কুলম্ব সমান এফ কেন্দ্রবিমুখী। এখন আমাকে বলো কেন্দ্রবিমুখী বলের মান কত? দেখাই যাচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বলের মান। আর কুলম্ব বলের মান কত? কুলম্ব বলের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। 9-10-এ পড়ে এসেছি কুলম্ব তড়িৎ বল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডি স্কয়ার কুলম্ব বলের মান। আর এটা কেন্দ্রবিমুখী বলের মান। আচ্ছা, এবার আসো ভাইয়া মজার ব্যাপার দেখো। এরপরে আমরা লিখব এখানে Q1 কে আর Q2 কে। Q1 হচ্ছে নিউক্লিয়াস, Q2 হচ্ছে ইলেকট্রন। তাহলে Q2 এর পরিবর্তে ইলেকট্রন লিখব, Q1 এর পরিবর্তে নিউক্লিয়াস লিখব। এখন নিউক্লিয়াসে কে আছে? প্রোটন আছে। কয়টা? পারমাণবিক সংখ্যা ততটা প্রোটন আছে। মনে করো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তাহলে লিথিয়ামে প্রোটন আছে কয়টা? 3টা। তো এই পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাহলে কয়টা প্রোটন থাকবে? জেড সংখ্যক। কয়টা প্রোটন থাকবে? জেড সংখ্যক। তাহলে জেড ইন্টু প্রোটন জেডপি। এটা কার চার্জ হবে? Q1 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুইটা স্টাইলে। কয়টা স্টাইলে? দুইটা স্টাইল। এখান থেকে আমরা দুইটা স্টাইলে লিখতে পারি। স্টাইল কয়টা? দুইটা। দেখো দুইটা স্টাইল, এখান থেকে দুইটা স্টাইল হবে। ও মাই, দুইটা স্টাইল। এখান থেকে দুইটা স্টাইল হবে। দেখো সবাই ভালো করে, এখান থেকে দুইটা স্টাইল হয়ে যাবে। কয়টা স্টাইল? দুইটা। কি কি দেখো, 1 নাম্বার স্টাইল হচ্ছে আর 2 নাম্বার স্টাইল হচ্ছে। 1 নাম্বার স্টাইল হবে, এখান থেকে আমরা লিখতে পারি
এখান থেকে আমরা লিখতে পারি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ZP এরপর E ডিভাইডেড বাই আর স্কোয়ার সমান mv স্কোয়ার ডিভাইড বাই আর। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ক্লাস না করলে পুরোটাই ওয়েস্ট। আর একবার যার কনসেপ্ট ক্লিয়ার নাই তার আজীবন হবে না, আর একবার যদি না হয় তাহলে কি কোথাও চান্স হবে না, ভালো করতে পারবে না। সো 100% মনোযোগ দাও। তাহলে একটা স্টাইল হচ্ছে এটা লিখতে পারি, আর একটা স্টাইল হচ্ছে এটা লিখতে পারি 1 ইন্টু ZP ইন্টু E আর স্কোয়ার mv স্কোয়ার বাই আর। ভাইয়া কীভাবে লিখেছেন সেটা যদি একটু বুঝিয়ে দিতেন। এই দুইটা আপনি কিভাবে লিখেছেন, এখান থেকে দুইটা কিভাবে লিখেছেন যদি বুঝিয়ে দিতেন। দেখো Q1 এর জায়গায় ZP বসিয়েছি, Q2 এর পরিবর্তে E বসিয়েছি, কারণ Q1 হচ্ছে ZP, Q2 হচ্ছে E, প্রোটন ইন্টু পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন। এরপর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ স্কোয়ার লিখেছি, আর স্কোয়ার লিখেছি ডি এর পরিবর্তে। বুঝলাম ভাইয়া, সবই বুঝলাম, ZP বুঝলাম, E বুঝলাম, আর বুঝলাম, ওইটা বুঝলাম। বুঝি নাই একবার লিখেছেন 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আরেকবার লিখেছেন 1, এটা বুঝি নাই, এটার হিকমতটা কি? একবার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 লিখেছেন, একবার 1 লিখেছেন। এটার হিকমতটা হচ্ছে এটা যে স্টাইলে লিখেছি ওই স্টাইলের নাম হচ্ছে SI, একক স্টাইল, আর এটা যে স্টাইলে লিখেছি ওটার নাম হচ্ছে CGS, একক স্টাইল। এই তাহলে SI এককে যদি আমাকে লিখতে হয়, SI একক দিয়ে লিখতে হলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 তারপর বাকিটা, আর CGS এককে লিখতে হলে 1 ইন্টু তারপর বাকিটা। প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো, কেন কেন CGS এককে 1 আর এটা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 কেন? প্রশ্ন করো, প্রশ্ন করো। উত্তর হচ্ছে এই যে 1/4 পাই এপসাইলন নট, এখানে যে মামাটা দেখতে পাচ্ছ এই মামার মান SI এককে এত, আর এই মামার মান CGS এককে এত। এই যে 1/4 পাই এপসাইলন নটের মান SI এককে এত, CGS এককে এত। ভরে নাই, কি ভরে নাই? দিল ভরে নাই, কি ভরে নাই? দিল দিল দিল্লিটা ভরে নাই এখনো। এবার দেখো ভাইয়া এটা কিভাবে এসেছে একটু যদি দেখিয়ে দিতেন, একটু যদি দেখিয়ে দিতেন এগুলা কিভাবে এসেছে, দিল ভরে নাই একটু যদি বলতেন। আর ভাই আরেকটা কথা, আপনি তো ফিলের গুরু, এই যে অ্যাপসাইলন নট যে দেখতে পাচ্ছি এটা কি জিনিস? খায় না মাথায় দে, কি জিনিস এটা অ্যাপসাইলন নট? বুঝি নাই, ওইটা যদি একটু বুঝিয়ে দিতেন। তাহলে এখন আমাদের বোঝানোর বিষয় কয়টা? দুইটা। এখন তোমাদেরকে কি বুঝাবো? দুইটা জিনিস বুঝাবো। একটা হচ্ছে অ্যাপসাইলন নট জিনিসটা কি, এটার ফিলিংসটা কি, অ্যাপসাইলন নটের ফিলিংস কি, আর আরেকটা বুঝাবো তোমাদেরকে এই দুটা মান কিভাবে এসেছে। এই দুটা বুঝানোর পরে আমরা আবার এখানে ফিরে আসব। এই দুটা বুঝানোর পরে আমরা আবার এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। তাহলে তোমাদেরকে কি থাকতে হবে? মনোযোগী থাকতে হবে, 100% মনোযোগী থাকতে হবে। তাহলে যা যা পড়ালাম একবার রিভিউ দিয়ে দিই, যা যা পড়িয়েছি একবার রিভিউ দিয়ে দিই। প্রথমেই আসো, একক কনভার্সন পড়িয়েছি, সবাই একটু বলো তো আমাকে। চার্জের একক কি? কুলম্ব। আর CGS একক 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU। দেখে নাও, খাতায় দেখো, খাতায় দেখো, খাতায় লিখছো না? দেখো, কুলম্ব 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ESU গেল। 2 নাম্বার, দূরত্বের একক মিটার, 10 স্কোয়ার সেন্টিমিটার গেল। 3 নাম্বার, বল একক নিউটন, আর এদিকে 10 টু দি পাওয়ার 5 ডাইন গেল। এরপর শক্তি একক জুল, আর CGS একক 10 টু দি পাওয়ার 7 আর গেল। তাহলে 4টা একক কনভার্সন শেষ। তারপর পড়িয়েছি তোমাদেরকে এই পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কি আছে দেখো, বলেছি যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে যাবে সে কেন্দ্রের বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইবে। তাকে কেন্দ্রের দিকে যদি ছিটকে চলে যেতে না চাই, মানে আমরা চাচ্ছি ছিটকে চলে না যাক, তাহলে কেন্দ্রের দিকে সমান বলে টানতে হবে। এই কেন্দ্রের দিকে টানবে কে? কেন্দ্রের দিকে টানবে হচ্ছে কুলম্ব বল। তোমাদের বইয়ে লেখা আছে
এফ কুলম্ব সমান এফ কেন্দ্রমুখী বল। কথাটা পুরোপুরি সত্য না, যদিও আমরা বলতে পারি কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেটাই কেন্দ্রমুখী বল। তো এই যে কেন্দ্রের দিকে কাজ করছে বলে এটাকে কেন্দ্রমুখী বলেছে আর এটাকে কুলম্ব বলেছে। আর আমরা এখানে লিখেছি এটাকে কুলম্ব আর এটাকে কেন্দ্রবিমুখী, দুটা সমান বলেই সেই জায়গায় আছে, তাই এফ কেন্দ্রবিমুখী সমান এফ কুলম্ব। যাই হোক, একভাবে মনে রাখতে পারলেই হবে। তাহলে এফ কেন্দ্রবিমুখী সমান এফ কুলম্ব, এফ কুলম্ব সমান এফ কেন্দ্রবিমুখী। এবার আসো, কুলম্ব বলের মান 9-10 পড়ে এসেছি, 1/4πε0 q1 q2 d², সেটা বসিয়েছি। কেন্দ্রবিমুখী বলের মান ফিজিক্সে, নিউটনের মেকানিক্সে সায়েম বদ্দা, কোন বদ্দা? সায়েম বদ্দা প্রমাণ করে দিয়েছিলেন, mv²/r, সেটা বসিয়েছি। এবার আসেন, এরপর এখান থেকে দুইটা স্টাইলে লেখা যায়। একটা হচ্ছে 1/4πε0 এর মান 9 × 10⁹, আর একটা হচ্ছে 1, এটা এসআই এককে আর এটা সিজিএস এককে। এবার তোমাদেরকে দেখাবো এই ব্যাপারটা কিভাবে এসেছে সেটা, যাতে দিল ভরে যায়। কি ভরে যায়? দিল ভরে যায়। ওকে, তারপর আবার আমরা এখানে ব্যাক করব, এখানে ফিরে আসব। কেমন? ঠিক আছে ভাইয়া, তাহলে আসো এবার সেই ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। ওকে, পাশে একটু করে পাশে মুছে লিখছি এখানে। ওকে ভাইয়া, দেখো তোমাদের যাদের আমার ক্লাসটা ভালো লাগবে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। যত বেশি শেয়ার মেনশন করবা তত বেশি আই লাভ ইউ। ঠিক আছে, শেয়ার মেনশন করতে থাকো, সবাই শেয়ার মেনশন করতে থাকো। ওকে, দেখো তাহলে এবার দেখো ভালো করে কিভাবে এই ব্যাপারগুলো আসে। প্রথমে আসো এপসাইলন নটের ফিলিংস। এপসাইলন নট জিনিসটা কি? এপসাইলন নটের ফিলিংসটা যদি ভাইয়া দিতেন, যারা সেকেন্ড ইয়ারের আছো তারা নিশ্চয়ই ফিলিংসটা পেয়েছো ফিজিক্সে, যারা ফার্স্ট ইয়ারের আছো তাদের জন্য ফিলিংসটা দিচ্ছি, বিরক্ত হবে না। এপসাইলন নটের ফিলিংসটা ভাইয়া দেন। এপসাইলন নটের ফিলিংস হচ্ছে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। মনে রাখবে, পজিটিভ চার্জ বলরেখা ছড়িয়ে দেয়, বলরেখা ছড়ায়, বলরেখা ছড়াবে, ছড়িয়ে দিবে। আর নেগেটিভ চার্জ সেই বলরেখাটা গ্রহণ করবে, সেই বলরেখাটা গ্রহণ করবে। এখন মাঝখানে থাকবে মাধ্যম, মাঝখানে থাকবে মিডিয়াম বা মাধ্যম, মাঝখানে থাকবে মিডিয়াম বা মাধ্যম, এই যে মাধ্যম বা মিডিয়াম। তাহলে এই যে বলরেখা যে ছড়াচ্ছে সেটা মাধ্যমের মধ্য দিয়ে যাবে। এখন মাধ্যমের মধ্য দিয়ে যেতে গিয়ে বলরেখা আটকে পড়বে, কিছু বলরেখা মাধ্যম খেয়ে ফেলবে, আটকিয়ে ফেলবে। তাহলে মনে করো পজিটিভ চার্জ 50 বলরেখা পাঠালো, নেগেটিভ চার্জ 40 বলরেখা গ্রহণ করেছে, তাহলে 10 বলরেখা মাধ্যম আটকিয়ে ফেলেছে। এই যে মাধ্যম যে পরিমাণ বলরেখা আটকিয়ে ফেলে, মাধ্যম যেই বলরেখাকে কি করে ফেলবে, যেই বলরেখাকে আটকিয়ে ফেলবে, আটকিয়ে ফেলবে সেটাকে বলছি এপসাইলন নট। তাহলে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের এপসাইলন বলে, নর্মালি এপসাইলন বলা হয় এটাকে, আর নট দিয়ে শূন্য মাধ্যম বোঝানো হয়। তো এপসাইলন জিনিসটা কি? মাধ্যম যে বলরেখা আটকিয়ে ফেলবে। ও 50 পাঠিয়েছে, ও 40 পেয়েছে, তাহলে 10 মাধ্যম খেয়ে ফেললো, এই 10টা হবে এপসাইলন নট। তাহলে মাধ্যম যে পরিমাণ বলরেখা খেয়ে ফেলে সেটা হচ্ছে এপসাইলন নট। ওকে, আচ্ছা, আর এই এপসাইলন নটকে বলা হয় তড়িৎ ভেদনযোগ্যতা। এই কঠিন নামের একটা কি আছে, তাৎপর্য আছে, এটা এখন তোমাদেরকে দিব না, কারণ এখন লাগবে না তড়িৎ ভেদনযোগ্যতা জিনিসটা কি সেটা। তবে এপসাইলনের মিনিংটা তোমাদেরকে বলেছি। তাহলে এপসাইলনের মিনিংটা কি? এপসাইলনের মিনিং হচ্ছে মাধ্যম যেই বলরেখা আটকিয়ে ফেলবে, আটকিয়ে ফেলবে, যেতে দিবে না, যেতে দিবে না, সেটাকে বলবো এপসাইলন, সেটাকে বলবো এপসাইলন। তাহলে দেখো তো এপসাইলনটা বুঝতে পেরেছো কিনা? এপসাইলনটা নিচে কেন বুঝতে পেরেছো? সবসময় এপসাইলনটা নিচে থাকে 1/, কেন ও নিচে থাকে? কারণ হচ্ছে আটকিয়ে ফেলে যে, তো আটকিয়ে ফেললে বল তো কি হবে? কম যাবে। তাহলে যত বেশি আটকাবে তত কম বল, আটকানো বেশি হলে বল কম। কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আটকানো বেশি, বল কমে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে এটা নিচে থাকে সব সময়। তাহলে ভাইয়া এপসাইলন নট কি? মাধ্যম যে পরিমাণ বলরেখা আটকিয়ে ফেলে সেটাই হচ্ছে এপসাইলন। এবার আসো মজাতে, দেখো মজা, এবার আসো মজা, দেখো মজা, মজা কি দেখবা? মজা দেখবে, এবার দেখো মজা। ওকে, এপসাইলন নটের মান কত ভাইয়া? এপসাইলন নটের মান হচ্ছে 8.85 ×
10⁻⁻12 একক কি? একক হচ্ছে কুলম্ব স্কয়ার। দুঃখিত, একক হচ্ছে কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। এটা হচ্ছে এপসাইলন নটের মান এবং একক। তাহলে এপসাইলন নটের মান কত ভাইয়া? 8.85 ইন্টু 10⁻12 কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। তাহলে সবাই একবার বলে ফেলি এপসাইলন নটের মান কত। আগে এপসাইলন নট দ্বারা কি বুঝাই? নট দ্বারা বুঝাই শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম যে পরিমাণ বলরেখা আটকিয়ে ফেলতে পারে সেটা কত? 8.85 ইন্টু 10⁻12 কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 2, মিটার ইনভার্স 2। আবার বলছি 8.85 10⁻12 কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। আচ্ছা, এবার আসো তাহলে দেখো তুমি 1/4 পাই এপসাইলন নট, তাহলে বসাও 1 ইন্টু 4 3.14 আর এই পুরো মানটা বসিয়ে দাও 8.85 10⁻12। তাহলে তুমি দেখো কত আসছে, ক্যালকুলেটর ইউজ করো, তুমি দেখবা প্রায় 9 ইন্টু 10⁹ এসেছে, এই মানটা আসবে। এবং এটা কোন এককে? এটা হচ্ছে এসআই এককে। কিভাবে বুঝলেন এসআই এককে? এই যে কুলম্ব নিউটন মিটার, কুলম্ব নিউটন মিটার এগুলো হচ্ছে এসআই একক, কাজেই এটা এসআই এককে এসেছে। তাহলে এসআই এককে 1/4 পাই এপসাইলন নটের মান 9 ইন্টু 10⁹। ক্লিয়ার? ওকে ভাইয়া, এবার দেখব সিজিএস এককে। কোন এককে? সিজিএস এককে। দেখো খুবই মজার ক্লাস, খুবই প্রত্যেকটা লাইন তোমাকে ব্যাখ্যা করব, এটা দরকার, এটা দরকার। তাহলে এবার আসো সিজিএস এককে। তাহলে সিজিএস এককে দেখো, বিসমিল্লাহ, দেখো ভালো করে। এপসাইলন নট সমান কি বললাম? 8.85 ইন্টু 10⁻12 নিউটন একক কি বলতো? কুলম্ব স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। এটা হচ্ছে এপসাইলন নটের একক। এবার ভাইয়া সিজিএস এ নিয়ে যাব। ওরে ভাইয়া ভাইয়া, এ কারণেই কি আগে সিজিএস পড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এ কারণেই আগে সিজিএসটা পড়িয়েছিলাম। এবার তোমার একক কনভার্সন তো কিছুই না। আরে এটা কিছুই না। তাহলে দেখো একক কনভার্সন কিছুই না। সবাই বলে একক কনভার্সন কিছুই না, একক কনভার্সন কিছুই না। তাহলে দেখো একক কনভার্সন করবো আমরা। দেখো দেখো, রেডি রেডি? ওকে, কুলম্ব এই জায়গায় লিখবো ইএসইউ, কিন্তু ইএসইউ কত? ইএসইউ 3 ইন্টু 10⁹9 স্কোয়ার দিতে হবে, কারণ কুলম্ব স্কোয়ার আছে। তাহলে ইএসইউ স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার দিতে হবে। নিউটন, নিউটনের পরবর্তীতে কি লিখব? নিউটনের পরিবর্তে লিখব 10⁻⁻5। কেন -5 লিখলেন? কারণ নিউটন -1 আছে। নিউটন -1 থাকলে 10⁻⁻5 লিখতে হবে। যদি নিউটন থাকতো 10⁵ লিখতাম, -1 আছে তাই -5, তারপর লিখবো ডাইন। আচ্ছা ভাই আচ্ছা, মজা মজা, দেখো মজা মজা দেখো। এবার সব মিটার স্কোয়ার আছে, তাহলে কি লিখবো? 10⁻⁻4 সেন্টিমিটার ইনভার্স 2 লিখবো। ডাইন ইনভার্স 1 হবে, সেন্টিমিটার ইনভার্স 2 লিখবো। কেন ভাইয়া কেন? কারণ 1 মিটার মানে 10 স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার ছিল, এটাকে আরও দ্বিগুণ করে দিব, তাহলে 4, কিন্তু মাইনাস আছে তাই মাইনাস। তাহলে দেখো মিটার -2 আছে। একটা মিটার থাকলে 10 স্কোয়ার দিতাম, মিটার স্কোয়ার আছে তাহলে 10 স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে 10⁴, কিন্তু মাইনাস আছে তাই মাইনাস। তাহলে পুরোটা কোথায় চলে গেছে? সিজিএসে। এবার দেখো তার সাথে গুণ করে দিব কত? 8.85 ইন্টু 10⁻12। আচ্ছা, তার সাথে গুণ করে দিব 4 ইন্টু পাই, পাই মানে 3.1415। তাহলে আমরা কার মানটা পাচ্ছি বলতো? 4 পাই এপসাইলন নটের মানটা বের করলাম। এই যে দেখো 4 পাই এপসাইলন নট সমান 4 ইন্টু পাই ইন্টু এই যে এপসাইলন নট সিজিএস এককে। এবার তুমি সুন্দর করে ক্যালকুলেটর নিয়ে পুরোটা মেরে দেখো, পুরোটা মেরে দেখো। কি দেখো? মেরে দেখো কত আসবে? এক্স্যাক্টলি 1 আসবে, 1 প্রায় 1 পয়েন্ট সামথিং 1 প্রায় আসবে, এবং এটা হবে সিজিএস এককে 1 আসবে 1। তাহলে 1/4 পাই এপসাইলন নটের মান কত আসবে? 1/1 সমান 1, 1।
তাহলে সিজিএস এককে 1/4πε0 এর মান 1, তাই আমার 1 আসছে। আর এসআই এককে 1/4πε0 এর মান 9 × 10⁹, তাই এটা এসেছে। এভাবে করে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়তে হবে। পড়ালেখা একদিনের জিনিস না, আজকে পড়ব কালকে বমি করে দিব শেষ, এরকম না। পড়ালেখা এরকম না। পড়ালেখা হচ্ছে যেটা একবার পড়ব আর জীবনেও পড়ব না, ওইভাবে করে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়তে হবে। একবার পড়ব, দ্বিতীয়বার থেকে আর পড়ব না, পড়াবো। স্লোগান হবে কি আমাদের, একবার পড়ব সালা, দ্বিতীয়বার থেকে পড়াবো। একবার পড়ব শুধু, দ্বিতীয়বার থেকে পড়াবো। এটাই হবে আমাদের স্লোগান। একবার পড়ব শুধু জীবনে, আর দ্বিতীয়বার থেকে পড়ানো শুরু করে দিব। আসো ব্যাচ খুলো, সবাই ব্যাচ খুলো, পড়াও। ব্যাচ খুলো, বিকাশ নাম্বার আমারটা দিও, টাকা পয়সা আসলে বিকাশ নাম্বার আমারটা দিয়ে দিও, সমস্যা নেই। ব্যাচ খুলো সবাই, বিকাশ নাম্বার আমারটা আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 4πε0 এর ব্যাখ্যাটা। এবার আমরা আবার ফিরে যাব সেই রহস্য উদ্ঘাটনে। আমাদের রহস্য কি ছিল? মামা স্কোয়ার বাই মামি, মামা উপরে থাকবে কেন, মামি নিচে থাকবে কেন? কোনো কথা হইলো এটা ভাই? মামার উপরে রাইকা মামের নিচে রাখছে, বুঝো? খেলা তো বুঝো না তুমি, খেলা বুঝো? খেলা বুঝতে হবে কিন্তু, মামা উপরে মামি নিচে। তাহলে মামা স্কোয়ার বাই মামি, ওই যে বোর স্কোয়ার ডিভাইড বাই জিম, এটা যে এসেছে কিভাবে, আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছিলাম। আজকের ক্লাসের শেষে ওই রহস্য উদ্ঘাটন করব, তারপর এত শান্তি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলে আসো ভাইয়া, আবার আমরা আগের জায়গায় ব্যাক করব। প্রমাণ করেছি 1/4πε0 সমান কেমন আসে এই ব্যাপারটা। ওকে, চলে আসো এবার দেখো। তাহলে এই ব্যাপারটা জানা দরকার ছিল, এসআই একক এবং সিজিএস এককের ব্যাপারটা ভালো করে বোঝা দরকার ছিল তোমাদের সবার জন্য। সো বুঝালাম। এবার আমি চলে যাব আবার সেই আগের স্টাইলে। ওকে, তাহলে আমার সেই আগের স্টাইলে আমাদের বইয়ে সিজিএস একক দিয়ে প্রমাণ করেছে, তো আমি সিজিএস দিয়ে দেখাচ্ছি। তো এসআই দিয়ে যদি বলে তাহলে জাস্ট 9 × 10⁹ গুণ করে দিলেই হবে। তাহলে আমি সিজিএস স্টাইলে দেখাচ্ছি, যেটা আমাদের বইয়ে সিজিএস স্টাইলে দেখিয়েছে। তাহলে সিজিএস স্টাইলে দেখাচ্ছি। দেখো কোন স্টাইল? সিজিএস স্টাইল। তাহলে সিজিএস স্টাইল আমার সূত্রটা কি ছিল? আমার সূত্রটা ছিল 1 × ZPE ডিভাইডেড বাই R স্কয়ার ইজ ইকুয়াল টু MV স্কয়ার ডিভাইডেড বাই কি R। এটা ছিল সিজিএস এককে আমার সূত্র। ওকে ভাইয়া, খুবই সুন্দর। দেখো তো এখান থেকে আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে, একটা একটা আর চলে যাচ্ছে। একটা একটা আর যদি চলে যায় তাহলে কি থাকবে? আর নিচে আর থাকবে। আর বলো তো প্রোটনের চার্জ যা, ইলেকট্রনের চার্জও কিন্তু তা। প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ যা 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ, শুধু একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আর কিছুই না। আচ্ছা, কাজে আমরা প্রোটন আর ইলেকট্রনের মান নিব। মান নিচ্ছি, এখানে কোনো প্লাস মাইনাস নিচ্ছি না, শুধু মান নিচ্ছি, আমরা ধিক নিচ্ছি না। কাজেই আমরা প্রোটনের পরিবর্তে ইলেকট্রন লিখতে পারি। তাহলে ফাইনাল আমরা কি লিখতে পারি? ZEE, পি এর পরিবর্তে ই লিখলাম, তারপর ই, নিচে লিখলাম আর এখানে লিখলাম MV স্কয়ার। ওকে, তাহলে MV স্কয়ার সমান G/R, G/R MV স্কয়ার সমান। শেষ। আমরা এখনই বের করছি মামা কেন উপরে, মামি কেন নিচে। দেখো, ওকে, তাহলে আমরা প্রায় ধার প্রান্তে চলে এসেছি। দেখো G/R সমান MV স্কয়ার। একটু মনোযোগ দাও, একদম ডালের মজা নিচে, উপরে সব ডালের পানি। তুমি যখন ডাল খেতে যাবে দেখবে উপরে সব পানি, একটা নাড়া দিতে হয়। কেন? ডাল তো সব নিচে, ডালের মজা নিচে। তাহলে ক্লাসের মজাও কিন্তু শেষে, ডালের মজা যেমন নিচে, ক্লাসের মজাও কিন্তু শেষে। ওকে, দেখো ঠিক আছে। তাহলে G² G/R সমান MV স্কয়ার। আমরা ভাইয়া কি বের করতে চাচ্ছি? আর বের করতে যাচ্ছি, রেডিয়াস আর বের করব। আমরা কি বের করব? রেডিয়াস আর। কি বের করব? রেডিয়াস আর বের করব। তো এই রেডিয়াস আর বের করতে হবে। এখন রেডিয়াস আর সমান কি হবে? এখন সমস্যা হচ্ছে এখানে কি আছে? MV স্কয়ার আছে, বাট আমরা ভি এর মান জানি না। এখানে ইলেকট্রনের ভি কত সেটা আমরা জানি না। আমরা যেহেতু ভি এর মান জানি না, ইলেকট্রনের বেগ কত সেই ভি আমরা জানি না, তাই আমরা সোজা চলে যাব বোরের কাছে। তাই তো এটার নাম বোর রেডিয়াস।
কেন এটার নাম বোর রেডিয়াস দিয়েছেন? এখানে বোরের সম্পর্কটা কোথায়? কেন এটার নাম বোর রেডিয়াস দিয়েছেন? সোজা বোরের কাছে দৌড় মারবো। চলো সবাই বোরের কাছে দৌড় মারি। বোরের কাছে গেলাম। বোর আমাদেরকে বলছে, বোর সাহেব আমাদেরকে বলছে এম ভি আর সমান NH/2 পাই। গতদিন খুব ফিল দিয়ে এটা প্রমাণ করিয়েছিলাম। বোরের কাছে গেলাম। বোর সাহেব আমি তো বিপদে পড়েছি। কি বিপদ? ওই যে ব্যাসার্ধ বের করতে গিয়ে ভি এর মান জানি না। কি বিপদে পড়েছেন? ব্যাসার্ধ বের করতে গেলাম, ভি এর মান জানি না। বোর বলে, ঠিক আছে আমি তোমাকে ভি এর মান দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও, ফিরে যাও। তখন বোর ভি এর মানটা দিয়ে দিলেন। সুতরাং ভি সমান হবে কি? এম এবং আর কে নিচে পাঠিয়ে দাও, NH/2 পাই, আর এখানে হবে এম আর। এই তাহলে বোর সাহেব কি দিয়ে দিয়েছেন? ভি এর মানটা দিয়ে দিয়েছেন। কি হবে? NH/2 এম আর। সবাই বলো, বোর সাহেব কি দিয়েছেন? ভি এর মানটা দিয়েছেন NH/2 এম আর। এই ভি এর মানটা নিয়ে আমি বাসায় চলে আসলাম এবং বাসায় আসার পরে এখানে বসিয়ে দিলাম। তাহলে মাঝখানের অংশটা আমরা একটু মুছে ফেলি, মাঝখানের অংশটা, যাতে করে আমাদের ফ্লুয়েন্সি থাকে। আমরা পাশে লিখে রাখতেছি সেই ব্যাপারটা। তাহলে ভি সমান NH/2 এম আর। ওকে, আচ্ছা এখনই চলে আসবে মামা কেন উপরে, মামি কেন নিচে, একটু করে দেখো তাহলে। তাহলে এবার আমরা এখানে লিখতে পারি এম, ভি এর পরিবর্তে লিখতে পারি NH/2 এম আর হোল স্কোয়ার, আর এখানে G/R। এরপরে কি লিখতে পারি? কাটাকাটি করো, দেখো এবার সোজা কাটাকাটি করো। তাহলে এখানে আমরা লিখতে পারি NH/2 হোল স্কোয়ার ইন্টু, উপরে এম থাকবে, নিচে এম স্কোয়ার আর স্কোয়ার থাকবে। এই এম স্কোয়ার আর স্কোয়ার আর উপরে এম, আর এখানে থাকবে G/R। একদম শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহর খাস রহমত, একটা আর চলে যাবে, একটা এম চলে যাবে, একটা আর একটা এম চলে গেলে কি থাকবে দেখো? থাকছে জি, তারপর কি থাকছে আর এই পাশে থাকছে NH/2 হোল স্কোয়ার, আর এখানে থাকছে নিচে এম, নিচে একটা আর, 1/mr। এটা থাকছে। এবার সোজা এম আর কে এখানে পাঠিয়ে দাও, আর কে এখানে পাঠিয়ে দাও, জি কে এখানে নিয়ে যাও। তাহলে জি কে ধরে নিচে নিয়ে যাও, এম আর কে ধরে উপরে নিয়ে আসো। তাই যদি করি তাহলেই চলে আসবে। তাহলে দেখো ফাইনালি আমরা পাচ্ছি আর সমান কি? আর কে ধরে উপরে নিয়ে আসলাম, তাহলে আর সমান হবে NH/2 হোল স্কোয়ার, আর নিচে চলে যাচ্ছে জি, আগে ছিল এম, তাহলে জিম 1/জিম। কি চলে আসছে? 1/জিম চলে আসছে। এই যে প্রায় চলে আসতেছে, বোর স্কোয়ার বাই জিম কীভাবে আসে? প্রায় চলে আসতেছে। দেখো তাহলে আমরা ফাইনালি আর সমান পেলাম NH/2 হোল স্কোয়ার 1/জিম। এটাই হচ্ছে আমাদের আর এর সমীকরণ। তাহলে আমরা আর সমান কি পেলাম বলো তো? আমরা ফাইনালি আর সমান পেলাম, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা ফাইনালি আর সমান কি পেয়েছি? মুছে দিচ্ছি এটা। ফাইনালি আর সমান আমরা পেয়েছি, দেখো শেষ, আমরা আর সমান পেয়েছি NH/2 হোল স্কোয়ার আর 1/জিম। এটা আমরা পেয়েছি। তা এখন মজার ব্যাপার হচ্ছে, জানো তুমি কি? জানবো? আরে জানো না তুমি, বোর সাহেব কি বলেছেন? বোর সাহেব বলেছেন আমাদেরকে MBR সমান NH/2 আর NH/2 এটাকে বলা হয় বোর। এটাকে কি বলা হয়? বোর ম্যাগনেটন, বা এটাকে বোর বলে থাকি, বোর। তাহলে হোয়াট ইজ বোর? NH/2 এটাকেই আমরা বোর বলে থাকি, কারণ এই ব্যাপারটা এসেছে বোর সাহেব থেকে। তাই NH/2 কে আমরা কি বলে থাকি? বোর বলে থাকি। যখন আমি বলবো বোর, তুমি বলবে NH/2, আমি যখনই বলবো বোর তুমি বলবে NH/2, আমি যখনই বলবো বোর তুমি বলবে NH/2। তাহলে এটাকে আমরা বলতে পারি বোর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বোর স্কোয়ার, আর নিচে আছে জিম, নিচে আছে জিম। এটাই হচ্ছে আমাদের রেডিয়াস। বোর স্কোয়ার, NH/2 কে বোর বলি, সো বোর স্কোয়ার ডিভাইড বাই জিম। ই কিন্তু দুইটা, জিম দিতে হবে। কিভাবে দিতে হবে? জিম।
তাহলে বলো তো আর মানে কি? আর মানে হচ্ছে বোর স্কোয়ার বাই জিম, বোর স্কোয়ার বাই জিম, বোর স্কোয়ার বাই জিম। এটা হচ্ছে আর এর মান। এটাই ছিল আজকের ক্লাসের পড়া, বোর রেডিয়াস বা বোর ব্যাসার্ধ। কেন বোর ব্যাসার্ধ বলা হয়? বোর সাহেবকে ব্যবহার করেছেন, তাই বোর ব্যাসার্ধ বলা হচ্ছে। মুখস্থ করার কোনো দরকার না, আমি চাই না আমার বাচ্চারা মুখস্থ করুক, জ্বলে পড়ে ছারকার হয়ে যাক। তারা মনে রাখবে শুধু এটা, বোর স্কোয়ার বাই জিম, বোর স্কোয়ার বাই জিম। তাহলে বোর মানে কি? NH বাই 2 পাই হোল স্কোয়ার, নিচে হবে জিম। প্রমাণও করেছি, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে প্রমাণ করেছি। ফাইনালি এটা এসেছে, এটাও মনে রাখার টেকনিক বলে দিয়েছি। এভাবেই পড়াশোনা করতে হয়, এভাবেই পড়াশোনা করলে তাহলে তুমি এদিকেও আটকাবা না, এদিকেও আটকাবা না, দুই দিকেই পাস। বেসিকের দিক দিয়েও তুমি পাস হবা, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেখাইছি, আবার টেকনিকের দিক দিয়েও তুমি পাস হবা। তাহলে তোমার জন্য বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, তোমার জন্য এডমিশন, সব কিছু তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। এখন শেষ করে দিব আজকে লাইভ ক্লাসটা শুধুমাত্র একটা কথা বলে। একটা কথা না বললে কিন্তু তোমার পুরো ক্লাসটা বরবাদ হয়ে যাবে, পুরো ক্লাসটা বরবাদ হয়ে যাবে একটা কথা যদি না বলি। কে বলতে পারবা সেই কথাটা কি? দুইটা কথা। আচ্ছা একটা কথা যদি বলি তাহলে তোমাদের পুরো ক্লাসটা বরকত আসবে। আমি শেষ করে দিচ্ছি, একটা কথাই বলবো শুধু। আচ্ছা একটা কথা বলে শেষ করে দিচ্ছি, দেখো একদম শেষ, এখনই শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। একটা কথা বলেই শেষ করে দিব, দেখো। ওকে, সেটা হচ্ছে যে কথাটা বলতে চাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো, তাহলে ফাইনালে আমরা কি পাচ্ছি? ফাইনালে আমরা পাচ্ছি আর সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই 2 পাই হোল স্কয়ার, তাই না? তো 2 পাই হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি? 4 পাই স্কয়ার লিখতে পারি 1/z EEM। এটাই তো বেসিক্যালি সূত্র। তো এখান থেকে দেখো না, এখান থেকে এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক, এখানে সব ধ্রুবক, h ধ্রুবক, 4 পাই ধ্রুবক, z ধ্রুবক, e ধ্রুবক, m ধ্রুবক, সব ধ্রুবক। এই পুরো ধ্রুবকের মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 উপর -10 মিটার, অর্থাৎ ন্যানোমিটারের পরে গেলে যেটা হয় সেটা অ্যাংস্ট্রম। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান 10^10 মিটার। তো এই পুরো কনস্ট্যান্টের মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, তার সাথে আছে n স্কয়ার, সামনে আছে r, তাহলে এটাই হবে r সমান n স্কয়ার 0.53 অ্যাংস্ট্রম। তো ভবিষ্যতে তোমাকে প্রশ্ন করতে পারে যে হাইড্রোজেন পরমাণুর অথবা 1 ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ কত? তাহলে এরকম তোমাকে তৃতীয় বলতে পারে, দ্বিতীয় বলতে পারে, চতুর্থ বলতে পারে। এটা হবে n এর মান, n এর মান 3, n এর মান 2 বসিয়ে এটা মনে রাখবে, এটা মুখস্থ রাখতে পারো। তাহলে হচ্ছে মুখস্থ রাখার দরকার নেই, তুমি বের করবা সবগুলা মান বসিয়ে, তাহলে দেখবে এটাই আসে। তাহলে n এর মান 3 দিয়ে খেলা শেষ। এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। পরীক্ষায় আসবে এই জিনিসটা, পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় এটাই আসবে, আর সমান n স্কয়ার 0.53 অ্যাংস্ট্রম। n স্কয়ার বসে দিবে, 0.53 বসে দিবে, শেষ। ওকে, আচ্ছা তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আগামী ক্লাসে আমরা শক্তির রাশিমালা দেখব। তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করতে হবে। যারা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করবে, কেমিস্ট্রি আর কিচ্ছু লাগবে না তার, একেবারে আজীবন শেষ। আর যারা এখন অবহেলা করবে, কষ্ট করবে না, তাহলে দেখবা পরে কপালে হাত দিয়েও কোনো লাভ নাই। ঠিক আছে, এই ক্লাসগুলো তার থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।